হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। কিরে লিমন, তুই কখন আসবি? আমি অপেক্ষা করছি তোর জন্য। আর শুন, ভার্সিটি ঢুকার সময় একটু আড়ালে ঢুকিস, তোকে যেন কেউ না দেখে। ঈশা, পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে। ঈশা দ্রুত পেছনে তাকালেই তাহা আর নিশিকে খেয়াল করে। তাদের দিকে এক পলক তাকিয়ে আবার লিমনের দিকে মন দেয়। তাহলে তুই আসিস, আর আমার নাম্বারে ভুলেও কল করিস না প্লিজ। নিশি আর তাহা নীরাকে দেখে যতটা খুশি হয়েছিল, তার কাজে ঠিক ততটাই ক্ষুব্ধ হয়েছে। কিরে তোরা কখন এলি? দুজনকে জড়িয়ে ধরে ঈশা। কিরে ইস্যু, তোর ঈশান ভাইয়ার সাথে বিয়ে হয়েছে, তবে তুই লিমনকে এত আশা দিচ্ছিস কেন? বিরক্ত হয়ে নিশি। ঈশা ওর দেওয়ার আগেই পাশ থেকে ঋতু মেয়েটা একের পর এক প্রশ্ন ছুড়ে দেয়। কিরে, সবাই বলাবলি করছিল ঈশার সাথে নাকি ঈশানের বিয়ে হয়েছে, কথাটা কি সত্যি? ঈশা, তুই কত লাকি রে। আমাদের কত মেয়ের স্বপ্ন ছিল অন্তত একদিন হলেও ঈশানের সাথে প্রেম করা, আর তুই কিনা হাজব্যান্ড হিসেবে পেয়ে গেলি। ইস, তোর মতো ভাগ্য যদি আমার হতো। ঈশানকে যত দেখি তত ফিদা হয়ে যায়। কি আছে যেন তার মাঝে? একটু কেয়ার, একটু ভালোবাসা। উফাফ, আর ভাবতেই পারছি না। লজ্জার ভঙ্গিতে ঋতুর মুখে ঈশানের এত প্রশংসা শুনে বেশ রেগে যায় ঈশা, তবে ওটা রাগ নাকি হিংসা ব্যাপারটা সে নিজেও বুঝতে পারছে না। তবে এত কিছু সে বুঝতে চায় না। সে শুধু জানে ঈশানের প্রশংসা অন্য কোন মেয়ে করতে পারবে না। কেন পারবে? তারা কেন করবে তার প্রশংসা? অন্যর হাজব্যান্ডের দিকে তাকাতে কি এইসব মেয়ের লজ্জা করছে না? ঋতু, এখন কথা বলতে ভাল লাগছে না, তুই যা প্লিজ। ঋতু ভেংচি কেটে চলে গেলে নিশি আর তাহার দিকে মনোযোগ দেয় সে। দেখ নিশি, আমি জানি আমার বিয়ে হয়েছে, তাতে কি? আমি ঈশানকে ভালোবাসি না, আর ঈশানকে আমার সারা জীবনের জন্য চাই ও না। আমি শুধু জানি আমি লিমনকে ভালোবাসি। তাহা এবার চারিদিকে চোখ বুলিয়ে বলে, হুহ, এমন কোনো সিদ্ধান্ত নিস না যেন পরবর্তীতে পস্তাতে হয়। একটা কথা বলবো, তোর মতো আমিও আরিফকে দূরে দূরে রেখেছিলাম। তুই তো জানিস আরিফ আমার পিছনে কেমন ঘুরত, কিন্তু কখনো পাত্তা দিলাম না। কেন দিলাম না আশা করি জানিস? সে ভার্সিটির সবচেয়ে অবাধ্য ছেলে। কারো বারণ শুনে না, নিজের খেয়াল খুশি মতো চলে, স্যারদের পর্যন্ত সম্মান দিতে জানে না। তুই যখন হুট করেই ভার্সিটিতে আসা বন্ধ করে দিস, এবং কি আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করিস নি, সেই দিন আরিফা আমার কাছে আবারও আসে। মনে মনে ভাবলাম তাকে একটা সুযোগ দেওয়া যায়, কিন্তু কখনো ভাবিনি সেই অবাধ্য ছেলে আমার সব কথা বাধ্য হয়ে শুনবে আর এতটা ভালোবাসবে। আমি নিজেকে এখন সত্যি লাকি মনে করি, কেননা আরিফের মতো কেউ আমার জীবন সঙ্গী। ঈশান ভাইয়াও তোকে ভালোবাসে, তার ভালোবাসায় কোনো খাদ নেই। আশা করি আমার কথাগুলো ভেবে দেখবি। আমরা লাইব্রেরিতে গেলাম। নিশি আর তাহা লাইব্রেরির উদ্দেশ্য চলে যায়, কিন্তু ভাবনার জগতে পড়ে ঈশা। হুট করেই ঈশার চোখের সামনে ভেসে উঠে তার চিরচেনা অপেক্ষারত মুখটা। লিমন। ঈশা হেসে, কেমন আছিস লিমন? তুই জানিস এই কয়দিন আমার কাছে সব কিছু জাহান্নাম লেগেছে। তোকে এক পলক দেখার তৃষ্ণা আমার মাঝে সব চৌচির করে দিয়েছে। তুই কবে ফিরে আসবি বল? আসবো, খুব শীঘ্রই ফিরে আসবো। তুই এখন যা, তোকে আর আমাকে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। এভাবে আরও কিছুক্ষণ কথা হয় দুজনের মাঝে। ভালো থাকিস, নিজের যত্ন নিস। তুই ও। লিমন ঈশার কাছ থেকে বিদায় নিয়ে যেন একটি বিশ্বজয়ের হাসি হেসে যায়। ভার্সিটি থেকে ফেরার সময় ঈশা বেশ ভয়ে ছিল, যদি ঈশান জেনে যায় সে লিমনের সাথে দেখা করেছে, তবে তো তার আর রক্ষে নেই। কি হবে? কিন্তু না, ঈশানের কাছে সম্পূর্ণ বিষয়টি অজানায় রয়ে যায়। সময় এগিয়ে যাচ্ছে সময়ের মতো, কিন্তু দুটো মানুষের কাছে সময় যেন থমকে আছে। কেউ চায় এই অন্ধ ভালোবাসা থেকে মুক্তি, কিন্তু কেউ চায় এই অন্ধ ভালোবাসার গভীর থেকে আরও গভীরে হারিয়ে যেতে। আসলেই কি সেই অন্ধ ভালোবাসার গভীরে হারানো সম্ভব, নাকি দুই দিনের মায়া ছেড়ে নিজের ইচ্ছায় পাড়ি জমাবে অন্যর হাত ধরে? ঈশার সাথে এই কয়েকদিন বেশ ভাব হয়েছে লিজার। ঈশান যখন বাড়িতে থাকে না, তখন লিজা আর ঈশা দুজনে নানান গল্পে মেতে থাকে। কিন্তু আজ লিজা ফোন হাতে নিয়ে ঈশার রুমে ঢুকেছে, এর কারণ সে নাকি ঈশাকে একটা ভিডিও দেখাবে। জানো ভাবি, ওই দিন ঈশান ভাইয়া তোমার জন্য মায়ের সাথে ফাইট করেছে। আমি তো বেশ খুশি হয়েছি, মা এমনিতেও পচা বাবাকে সারাদিন বকে, আর ঝগড়া লেগেই থাকে তাদের মাঝে। ঈশা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবতে থাকে।
স্বামী স্ত্রীর এই মনমালিন্য ঝগড়া একটি সন্তানের উপর কতটা প্রভাব বিস্তার করে। যদি একটি সুস্থ পরিবার চায় তবে দুজনেরই প্রয়োজন কিছু ত্যাগ, কিছু বিসর্জন আর কিছুটা সময় পরিবারের সদস্যগুলোর সাথে ভাগাভাগি করে নেওয়া, তবেই ভালোবাসা বৃদ্ধি পায় সবার মাঝে। কিন্তু লিপিকে দেখে তা অবশ্য মনে হয় না। ফলে সুখ শান্তি হয়তো ওই পরিবারটার ধরা ছোঁয়ার বাইরে। কি হলো, কি ভাবছ তুমি? না কিছু না। ঠিক আছে, তবে এই ভিডিওটা দেখো। এটা বাবার কিসের ভিডিও লিজা? সেই দিন যখন তুমি ডাইনিং টেবিল থেকে উঠে এসেছিলে তার পেছনেই ভাইয়া আমাকে বলে আমি যেন রুমে চলে যাই, কিন্তু আমি রুমে যাই ঠিক তবে কি লিজা? তবে দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টা ভিডিও করি। আমি জানি আমার ঈশান ভাইয়া কোনো অন্যায় করে না, সে যা করবে যুক্তিসঙ্গত এবং নির্ভুল। নাও ভিডিওটা দেখো। ঈশা হাত বাড়িয়ে ফোনটা নেয়। পুরো ভিডিওটা দেখে সে পুরোথ হয়ে গেছে। এতটা ঝগড়া হয়েছে সেদিন। ঈশান জেঠিমাকে মুখের উপর ত্রোত জবাব দিয়েছে। কাচের সব কিছু ভেঙে আবার রাগ দেখিয়ে সেই কাচের উপর হেঁটে এসেছে। এত কিছু হলো, অথচ আমি ভেবেই নিয়েছিলাম আমি চলে আসাতে হয়তো রেগে কিছু ভেঙেছে আর তাই হাতে পায়ের এই অবস্থা, কিন্তু তিনি যে আমার বিরুদ্ধের সবার জন্য এক কথায় যুদ্ধ ঘোষণা করে দিলেন তা তো জানলাম না। কি গো ভাবি, কি ভাবছ? না কিছু না। এমন সময় ঘরে ঢুকে ঈশান পকেট থেকে চকলেট বের করে লিজার দিকে ছুঁড়ে মেরে বলে, নে পুচকি তোর চকলেট। থ্যাংক ইউ ভাইয়া। নাও ভাবি, তুমিও খাও। না না, তুমি খাও লিজা। আরে নাও। আচ্ছা তোমরা কথা বলো, আমি এখন আসি। লিজা চলে যেতেই ঈশান ঈশাকে বিছানা থেকে টেনে নিচে নামায়। আরে এমন করছেন কেন? বিরক্ত হয়ে। চলো না যাই। কোথায়? ছাদে। আজ চাঁদ উঠেছে, চলো না। ইস্যু পাগল হয়েছেন আপনি? এখন রাত 12টার উপরে বাজে। বাজুক, চলো। না যাব না। ওকে, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। ঈশান ঘুরে ঈশার পেছনে দাঁড়ায়। সে হয়তো ভাবে ঈশান ঘুমতে বিছানায় যাচ্ছে, কিন্তু না, সে হঠাৎ করেই তাকে কোলে তুলে নেয়। আরে কি করছেন? নামান নামান বলছি, কেউ দেখে ফেলবে। হিস, চুপ। এখন সবাই ঘুমে। একদম তিরিং বিরিং করবে না বলে দিলাম। ঈশান ঈশাকে কোলে তুলে ছাদ পর্যন্ত নিয়ে আসে। আজ পূর্ণিমা। চাঁদের আলোয় চারিদিকটা মুখরিত হয়ে আছে। গাছের ফুলগুলোতেও আলো ছুঁয়ে যাচ্ছে। অন্ধকারের মাঝেও এক চিলতে আলো যেন জীবনের আরও এক চিলতে সুখ বাড়িয়ে দিল। ঈশা ঈশানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ছাদে বাগানের দিকটায় কিছু নিয়নবাতি জ্বালানো থাকত, তবে এখন নেই কেন? আজ পূর্ণিমার আলোতে না হয় মুখরিত থাক সব কিছু। ঈশান আর ঈশা দুজনে ছাদে রাখা একটি বেঞ্চিতে বসে পড়ে। ঈশান ঈশার মাথাটা নিজের কাঁধের সাথে রাখে, কিন্তু ঈশা মাথা উঠাতে নিলেও ঈশানের ধমকের সাথে সবটা মেনে নেয়। গুমুট পরিবেশের চারিদিকটায় যেন ঈশা অন্য জগতে হারিয়ে গেছে। ঈশু, একটা কথা বলি। তোমার কাছে ভালোবাসা মানে কি? দুজন দুজনকে বোঝা আর একজন আরেকজনকে একটু স্বাধীনতা দেওয়া। তোমার এখন মনে হচ্ছে আমি তোমার স্বাধীনতাটা কেড়ে নিয়েছি কি, তাই তো? সবকিছু তোমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছি। এবার আমি বলি, একতরফা যদি ভালোবাসা হয় তবে জোর শব্দটা আসবেই সম্পর্কের মাঝে। তোমাকে বোঝালেও তুমি বুঝতে না। আমি যা বারণ করতাম তুমি সবসময় তার উল্টাটা করে গেছ। ঠিক তখনই আমি খারাপ বনে যাই, রাগ লাগে ভীষণ। আজকে দেখো, তোমাকে জোর করে ছাদে নিয়ে এলাম আর তুমি এত সুন্দর একটি রাতের সাক্ষী হয়ে থাকলে। দিন দিন আমি তোমার উপর কোনো বিষয়ে জোর করা, সারাদিন ফোনে তোমার খবর নেওয়া, নিজের হাতে তুলে খাইয়ে দেওয়া, এই প্রতিটি অভ্যাস আমি কমিয়ে দেব। তখন দেখবে তোমার কেমন লাগে। তখন বলবে আমি আগের মতো ঈশানের খাঁচায় বন্দী থাকতে চাই। তখন আর স্বাধীনতার কথা ভাববে না। যদি সবটা মেনে নিয়ে ভালোবাসার পথে আসো তবে দেখবে স্বাধীনতা এমনি পেয়ে যাবে। আর আমি তোমাকে কোনো দিক দিয়ে পরাধীন করে রেখেছি বলবে। তোমার পরিবারের কাছে যেতে চাইলে যাও, কিন্তু তারা তো মেনে নিচ্ছে না। আমি চাই তারা মেনে নিক। দীর্ঘশ্বাস ছেড়ে ঈশার প্রতিটি কথা কলিজায় যেন লাগে। কি বলছে ঈশান এগুলো? সত্যি যদি এমনটা হয়, ঈশান তাকে আগের মতো কেয়ার করা কমিয়ে দেয়। ভাবতেই আমার গা শিউরে উঠছে, আর বাস্তবে হলে তো দম বন্ধ হয়ে মরে যাব। আমি জানি ঈশান আমার দিকে প্রশ্নবদ্ধ চোখ নিয়ে তাকিয়ে থাকবে, এর ওর আমার কাছে নেই। অবশ্য আমার কি, আমি তো চাই সে আমাকে ছেড়ে দিক। ঈশা চোখ দুটো বন্ধ করে ঘুমের ভাব নিয়ে থাকে, যেন সে ঘুমিয়ে গেছে। ঈশানের কোনো কথাই সে শুনেনি। ঈশান ঈশার দিকে তাকাতেই খেয়াল করে
ঈশা ঘুমিয়ে গেছে। ঈশান সাবধানে তাকে কোলে তুলে নিচে নামিয়ে আনে আর আস্তে করে বিছানায় শুইয়ে দেয়। ঈশান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফিরতে ফিরতে রাত প্রায় 2:01 বেজে গেছে। এমন সময় তার ফোনে রাসেল কল করে। ঈশার দিকে এক পলক তাকিয়ে ফোনের সামনে আসে। রাসেল এত রাতে কেন কল দিল? ঈশান বারান্দায় গিয়ে কলটি রিসিভ করে। কিরে তুই এত রাতে? ঈশান, গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বল। আজ ভোরের সময় লিমন আর ভাবি পালিয়ে যাওয়ার কথা আছে। তারা নাকি এখান থেকে ভারতে গিয়ে নামবে। তাদের প্লেনের টিকিট সহ সব কিছু তৈরি করে দিয়েছে। ইমন এখন শুধু ভাবি বাড়ি থেকে বের হওয়ার অপেক্ষা। এক নিঃশ্বাসে। খবর কার থেকে পেয়েছিস? গম্ভীর কণ্ঠে। ইমনের দলের একজন সদস্যকে অ্যাডভান্স ৫০,০০০ টাকা দিয়ে আমাদের দলে রাখা হয়েছে। তুই প্লিজ ভাবির দিকটা খেয়াল রাখ। আমি তোর বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দিচ্ছি। গার্ড অলরেডি ৩০ জন ছড়িয়ে ছিটিয়ে গেছে। তোর বাড়ির পাশে আরও কিছু পাঠিয়ে দেব, তুই চিন্তা করিস না। আমার একটা কথা জানার ছিল। ভ্রু কুঁচকে ঈশান। বল। ঈশার সাথে লিমনের ঠিক কথা হয়েছে কি করে? ভার্সিটিতে নাকি সকালে ভাবি কোনো মেয়ের ফোন থেকে কথা বলে, তখন ঠিক বেশি কিছু বলতে পারেনি কারণ তাহা আর নিশি তখন চলে আসে। তারাও ভাবিকে বুঝায় যেন লিমনের সাথে যোগাযোগ না রাখে। এইটুকু বিষয় আমি জেনেছি নিশির কাছ থেকে। কিন্তু পরবর্তীতে লিমন নাকি ভাবির সাথে ক্লাসেই দেখা করে আর সবটা সিদ্ধান্ত নেয়। এইটা ওই দলের একজন বলেছে। ঈশার ডিপার্টমেন্টের আশেপাশে ক্লাসের বাইরে যাদের থাকার কথা ছিল তাদের কাল সকালে আমি উপস্থিত চাই। ওকে। ঈশানের রাগে শরীর কাঁপছে, কিন্তু তাকে এখন মাথা ঠান্ডা থাকতে হবে। খুব সূক্ষ্ম কৌশলে কাজ করতে হবে। ঈশান একবার ঈশার পাশে বসে। না, সে জেগে নেই, বেঘোরে ঘুমোচ্ছে। সে বালিশের পাশ থেকে ঈশার মোবাইলটা তুলে নেয়। মোবাইলের স্ক্রিনে এলার্ম চিহ্নটি দেখে এলার্ম অপশনে ঢুকে। 3:50 এলার্ম দেওয়া, তাও সাউন্ডটা একদম কম করে দেওয়া। হয়তো সে ভেবে রেখেছে ঈশানেরও ঘুম ভাঙতে পারে, তাই সাউন্ড কমিয়ে দিয়েছে। না, আমার হাতে এখন বেশি সময় নেই, যা জোগাড় করার এখনই করতে হবে। ঈশা, তোমার জীবনে আজ এমন ভোর আসবে যে ভোর তুমি কখনো ভুলবে না। ঈশান দেওয়াল ঘড়ির দিকে আরেকবার তাকায়। এখন বাজে 2:03, মানে তার কাছে আরও 1 ঘন্টা সময় আছে। বাইরে থেকে দরজা লক করে ঈশান স্টোর রুমে যায় এবং 2 জন গার্ডের হাতে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনায় এবং সেগুলো গাড়ির পেছনে রাখে। সে আবারও রুমে ফিরে এসে দরজাটা লক করে দেয়। ঈশানের রুমটা সাউন্ড প্রুফ হওয়ায় ভেতরে যদি যুদ্ধ হয়ে যায় বাইরে থেকে কেউ টের পাবে না। ঈশান রুমে এসে নিজের শার্টটাকে একবার শরীর থেকে আলগা করে দিল। রুমে এসি থাকা সত্ত্বেও সে ঘেমে একাকার। প্রচণ্ড রাগে মাথার ভেতরের সব জেন টকবক করছে। যে কোন সময় নাক আর কান দিয়ে সেই সব গলিত পর্দার চালান হবে। ঈশান ঘড়িতে আরেকবার টাইমটা দেখে নিল। এখন বাজে 3:02। না, বেশি সময় নেই। সে দ্রুত 2টা কোলবালিশ তার সাইডে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দেয়, যেন দেখে মনে হচ্ছে ঈশান ঘুমিয়ে আছে। দরজার পাশটায় 2টো সোফা সেট ঈশানের রুমে সাজিয়ে রাখা। ঈশান ডিম লাইটটা অফ করে সেই সোফায় পায়ের উপর পা তুলে বসে পরে। কাটায় কাটায় 3:50 বেজে উঠে এলাম। অতিদ্রুত ঈশার ঘুম ভেঙে যায়। এলার্মটা অফ করে ঘাড় ঘুরিয়ে বিছানায় একবার পরখ করে নেয়। তার দেখামতে ঈশান কাঁথা মুড়িয়ে শুয়ে আছে। সে গুটি গুটি পা ফেলে দরজার সামনে এগিয়ে আসে। যখনই দরজা খুলবে তখনই পাশ থেকে শুনতে পায় এই অপ্রত্যাশিত কণ্ঠ। কি বউ, পালিয়ে যাচ্ছ? মুহূর্তেই রুমের লাইট জ্বলে উঠে। ঈশানকে দেখতে পেয়ে ঈশা জোরে একটি চিৎকার দেয়। ঈশা স্বপ্নেও ভাবেনি ঈশান টের পেয়ে যাবে আর সে এইভাবে ধরা পড়বে। তখনই ঈশান রুমাল নিয়ে ঈশার মুখ বেঁধে দেয়, মোটা দড়ি দিয়ে হাত বেঁধে দেয়। ঈশান তার পকেটে ঈশার ফোন আর তার ফোন পুড়ে ঈশাকে কোলে তুলে সাবধানে বাড়ি থেকে বেরিয়ে যায়। কেউ টেরও পেল না। ঈশান ঈশাকে গাড়িতে বসিয়ে দরজা লক করে দেয়। নিজে ড্রাইভিং সিটে বসে ঈশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, পালানোর শাস্তি তোমার প্রাপ্ত। জান আজ কি হবে আমি ঠিক নিজেও জানি না। চলো আমার শাস্তির রাজ্য। ঈশান শাহরিয়ারের ভালোবাসার রাজ্য যতটা বিষাক্ত, তার শাস্তির রাজ্য ঠিক তার থেকেও বিষাক্ত। বাঁকা হেসে ঈশা ভয়ে ঢোক গিলে ভাবতে থাকে, তবে কোথায় নিয়ে যাচ্ছে তাকে?